আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, বর্তমান বিরূপ পরিস্থিতি মোকাবেলা করার জন্য আওয়ামী লীগ 4টি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে। আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে কারোর সঙ্গে আমার তেমন কোনো যোগাযোগ নেই, কিন্তু একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে, আবার একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতার আলোকে বাংলাদেশের প্রথম যে শ্রেণীর বা প্রথম সারির 4টি রাজনৈতিক দল, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, এই 4টি দলকে বহুদিন ধরে 1986 থেকে আজ অবধি ঘনিষ্ঠভাবে দেখার সুযোগ হয়েছে। এবং সেই যে 86 সনে, তখন থেকেই দেখা গেল এই সকল দলের যারা প্রধান আছেন তাদের সঙ্গে চলাফেরা, উঠা বসা, কথাবার্তা, তারপরে সাংবাদিক হিসেবে তাদেরকে দেখা, একজন ভোটার হিসেবে তাদেরকে মূল্যায়ন করা। এবং যেহেতু দুটো দলে, আওয়ামী লীগে আমি এমপি ইলেকশন করেছি, বিএনপিতে এমপি ইলেকশন করেছি, দুটো দলের মনোনয়ন পেয়েছি, কাজেই এই দুটো দলের মধ্যে কি কি কৌশল থাকতে পারে এবং তারা কি কি করতে পারে আর কি কি পারে না, এই বিষয়গুলো নিয়ে আমার যে অভিজ্ঞতা রয়েছে, সেই অভিজ্ঞতার আলোকেই আমার কাছে মনে হচ্ছে যে আওয়ামী লীগ 4টি ডাইমেনশনে চতুর্ভুজ তৈরি করে তারা বর্তমান সমস্যা মোকাবেলা করতে চাচ্ছে। তাদের প্ল্যান এ, সেই প্ল্যান এটা হলো যে, যেটা তারা বলছে না, মাঝে মধ্যে শেখ হাসিনা বলছেন, তারা এখনও মনে করছেন যে শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। প্রথমে কিন্তু তারা বলেছিল পদত্যাগ করেছি, ইদানিং এটা নিয়ে কিন্তু তারা এলোমেলো কথাবার্তা বলছেন। এবং তাদের যে সকল পত্রপত্রিকা রয়েছে, সূত্র রয়েছে, তারা কিন্তু এই বিষয়টা নিয়ে মানুষের মনে একটা নিদারুণ দ্বিধাদ্বন্দ্ব তৈরি করে ফেলেছেন যে আসলে শেখ হাসিনা পদত্যাগ করেননি। ইতিমধ্যে রাষ্ট্রপতি বলেছেন যে পদত্যাগের যে সকল কাগজপত্র থাকা দরকার সেটা তাদের কাছে নেই। শেখ হাসিনা একাধিকবার বলেছেন যে তিনি পদত্যাগ করেননি, আবার বলেছেন যে ঠিক আছে, আমি পদত্যাগ করিনি, কিন্তু আমি পরিস্থিতি মেনে নিয়েছি, এখন একটা তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হলে আমি অংশগ্রহণ করতে চাই। তো দুটো অপশনের দিকে তাকিয়ে যেটা সে চেষ্টা করছে যে ভারতের সহযোগিতায় যে কোনো মূল্যে আবার যদি প্রধানমন্ত্রীর রূপে আসা যায়, এটা হলো তাদের প্ল্যান এ। আর প্ল্যান এর 99% তারা কাজ করছে গোপনে, ভারতের সহযোগিতা নিয়ে এবং বিদেশি যে সকল এজেন্ট রয়েছে, বন্ধুবান্ধব রয়েছে, তাদের সাহায্য সহযোগিতা নিয়ে। এবং ইতিমধ্যে ধরেন আমেরিকাকে তারা বলতে গেলে নিউট্রালাইজ করে ফেলেছে। আপনারা জানেন যে সেখানে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন তিনি আছেন এবং তার সঙ্গে ওয়াইড রেঞ্জে আমেরিকার একটা সম্পর্ক আছে। এবং যে পর্যায়ে ডক্টর মোমেনের সম্পর্ক আমেরিকাতে আছে, জাতিসংঘ, তারপর পেন্টাগন, ওদের স্টেট ডিপার্টমেন্ট, সিভিল সোসাইটি, ওই পর্যায়ে আসলে বিএনপি বা জামাতের কারোর সম্পর্ক নেই। এরবারে সজীব ওয়াজেদ জয় সেখানে আছে, তাদের ফান্ড আছে, টাকা আছে, অসংখ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে। ফলে আপনি দেখুন যে আজ থেকে 14 মাস আগে যে ডিপ স্টেট পলিসির কারণে তাদের পতন হয়েছিল, ঠিক এখন সেই আমেরিকা বলতে গেলে একেবারে নিউট্রাল হয়ে গেছে আওয়ামী লীগের ব্যাপারে। আর বর্তমান সরকার যখন বাংলাদেশে যারা চালাচ্ছেন তাদের ব্যাপারে বলতে গেলে ধীরে 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 সরে গিয়ে একটার পর একটা বাধা তৈরি করে ফেলছে। তো এটাকে তারা গোপন রেখে প্ল্যান এ অনুযায়ী তারা আবার ফিরে আসতে চাচ্ছে, কিন্তু এটা তারা বলছে না। তারা এটাকে অনেকটা বিস্ফোরণের মতো, অনেকটা টুস করে ঢোকার মতো, অনেকটা সুনামির মতো তারা এই জিনিসটা ঘটাতে চাচ্ছেন। তাদের দ্বিতীয় যে প্ল্যান, সেই দ্বিতীয় প্ল্যানটা হলো যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিটা নর্মালাইজ করা এবং যেটাকে বলা হয় রিকনসিলিয়েশন। বিএনপি ক্ষমতা আসুক, নির্বাচন হোক, বা নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারুক, তো এটাকে একটা রিকনসিলিয়েশন করে সে 5 বছরের একটা মাল্টি প্ল্যান নিয়ে আবার ক্ষমতায় ফিরে আসার জন্য তাদের দ্বিতীয় প্ল্যান। এবং এটা
বাংলাদেশে যারা রাজনীতি করে মোরালের সবাই এটা বুঝতে পারেন। এই জন্য সবারই একটা দাবি যে আওয়ামী লীগকে কোনো অবস্থাতে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না, দেওয়া ঠিক হবে না। সর্বশক্তি নিয়ে তাদেরকে রাজনীতি থেকে বাইরে রাখতে হবে, তারপরে তাদের উপর দমন পীড়ন চালিয়ে যে জিতে যে হারে। তো এইভাবে একটা পলিসি বর্তমান সরকার থেকে শুরু করে যারা সরকারের ঘনিষ্ঠজন রয়েছেন তারা করতে চাচ্ছেন। এটা হলো প্ল্যান বি। আর প্ল্যান সি হলো নির্বাচন যদি হয় তাহলে সেক্ষেত্রে যাকে বলা হয় পাকিস্তানে যেভাবে ইমরান খান জেলখানাতে থেকে তিনি নির্বাচনে অংশগ্রহণ করে একটা বিস্ময়কর সফলতা লাভ করেছেন, ঠিক একই নিয়মে একই পদ্ধতিতে আওয়ামী লীগও চাচ্ছে যে তার দল কোনো রকম দলীয় ব্যানার ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসাবে বিভিন্ন জায়গাতে যারা জনপ্রিয় প্রার্থী রয়েছেন তারা দাঁড়াবেন, এবং এর জন্য যত অর্থ খরচ করা লাগে, যা কিছু করা লাগে এটা আওয়ামী লীগ করবে, এবং সঙ্গে তো রয়ের সাপোর্ট থাকবে। আর রয়ের যে সকল এজেন্ট প্রশাসনে আছে তারাও সেই কাজ করবে। এবং ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে নির্বাচনের কোনো নামগন্ধ নেই। বিএনপি সেখানে প্রার্থী ঘোষণা করেছে এবং তার সঙ্গে পাল্লা দিয়ে অনেক মানুষ তারা ওই যে কাজটি করছে, অনেকে বিএনপির মধ্যে ঢুকে গেছে। আওয়ামী লীগের অন্তত পক্ষে এই যে বিএনপির যে মনোনয়ন দেয়া হয়েছে এর মধ্যে একজনের মনোনয়ন জয় বাংলা বলার জন্য বাদ হয়ে গেছে, আর একজনের মনোনয়ন যায় ভাব, এরকম একটা অবস্থা। কিন্তু যেগুলো এখনও প্রকাশিত হয় নাই, অন্তত পক্ষে 15 থেকে 20 জন যারা আওয়ামী লীগের এজেন্ট, এই আওয়ামী লীগের এজেন্ট কীভাবে কোন অবস্থাতে ঢুকে পড়েছে আই ডোন্ট নো। তারা নিজেদের ভুল পাল্টে মূলত আওয়ামী লীগের জমানাতে তারা ব্যবসা করেছে, বাণিজ্য করেছে, কিন্তু রাজনৈতিক তারা ওইভাবে নিজেদেরকে যাকে বলা হয় আওয়ামী লীগের কর্মী হিসেবে তারা বা পদপদবীধারী হিসেবে তাদের প্রতিষ্ঠিত করেনি, কিন্তু ব্যবসায়িকভাবে তারা আওয়ামী লীগের মানে এত ঘনিষ্ঠ যেটা আওয়ামী লীগের মধ্যে তারা ঢুকে গিয়েছিল, মানে আওয়ামী লীগের সকল সুযোগ সুবিধা নিয়েছে এবং এখন পর্যন্ত তারা জয় বাংলা লোক হিসেবে পরিচিত, কিন্তু তারা বিএনপির মধ্যে ঢুকে গেছে এবং মনোনয়ন বাগিয়ে নিয়েছে। এবং এটা এত সুন্দরভাবে হয়, জাস্ট একটা উদাহরণ দেই। মেয়র আতিক আছেন না, মেয়র আতিকুল হক, যেটা আতিকুল ইসলাম যেটা হলেন, ভালো মানুষ, আমাদের বন্ধু মানুষ, কিন্তু তিনি কিন্তু কোনো দিন কোনো অবস্থাতেই আওয়ামী লীগের লোক ছিলেন না। আওয়ামী লীগের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। তিনি বিজিএমইতে যে পলিটিক্স করতেন সেই পলিটিক্সে তার পুরোটাই ছিল বিএনপি কেন্দ্রিক, এবং তিনি মনে প্রাণে তারেক জিয়া, বেগম জিয়া, শহীদ জিয়া এই আদর্শের ধারক এবং বাহক ছিলেন। কিন্তু কোন পলিসিতে কোন অবস্থাতে পড়ে তিনি বিএনপিকে বাদ দিয়ে তিনি যেভাবে আওয়ামী লীগে গেলেন, আওয়ামী লীগ কিন্তু বুঝতে পারেনি। এখন তিনি জেলে আছেন, কিন্তু হঠাৎ করে যদি আপনি দেখেন যে তাকে নিয়ে বের হয়ে বিএনপির নির্বাচন করছেন, সেক্ষেত্রে আওয়ামী লীগ বুঝবে ঠেলা কেমন। তদ্রুপ যে কাজটা বিএনপি করেছে বিভিন্ন সময়টিতে, আপনার চট্টগ্রাম মেয়র পদে মঞ্জুর সাহেবকে নিয়ে যাওয়া হয়েছিল, আবার আওয়ামী লীগও বিভিন্ন সময়টাতে ডাক্তার এস এ খালেককে একবার জোর করে নিয়ে যাওয়া হয়েছিল, এরকম অনেক কিছু ঘটেছে। তো এই সময়টাতেও আওয়ামী লীগ যে কাজটি করেছে, এই বিএনপির যে মনোনয়ন প্রত্যাশী তাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। 2 নম্বর হলো যে বিএনপির যে সকল প্রসপেক্টিভ প্রার্থী আছে, একদম ডাইহার্টেড বিএনপি, যারা এই মনোনয়ন না পাওয়ার কারণে বিক্ষুব্ধ, তাদেরকে স্বতন্ত্র দাঁড় করিয়ে দিয়ে তাদেরকে পাশ করিয়ে আনার জন্য যত টাকা দরকার আওয়ামী লীগ সেটা খরচ করবে, এই যে প্ল্যান সি এর আন্ডারে। আর থার্ড হলো আওয়ামী লীগের যে সমস্ত ব্যবসায়ী রয়েছে, যে সমস্ত লোকজন মোটামুটি নিউট্রাল রয়েছে, তাদেরকে এই সময়টিতে রাজনীতিতে মানে অ্যাক্টিভ করানো হয়েছে। এবং এই মানুষগুলো বেশিরভাগই এতটা স্মার্ট যে বাংলাদেশে বিএনপির প্রথম সারির 10 জন নেতাদেরকে পকেটে রেখে গাবতলী গরুর হাটে বিক্রি করে আসতে পারে, এইরকম মেধা তাদের আছে, অর্থ তাদের আছে, তারা সমাজে যথেষ্ট শক্তিশালী, এবং তারা বিএনপির যে কোনো প্রার্থীকে তারা মারামারি করার ক্ষেত্রে এখন এই সময় বাংলাদেশে মারামারি করে তাদের গাল ফাটাই দিতে পারে, তারপর ইলেকশন করে জিতে আসতে পারবে, জনগণের ভোট পাবে, টাকা খরচ করতে পারবে এবং প্রশাসনকে নিজেদের অনুকূলে রাখতে পারবে। এইরকম লোক আছে অন্তত পক্ষে 20 থেকে 25 জন। তাহলে বোঝার চেষ্টা করুন যে বিএনপির মধ্যে ঢুকে আছে 15 থেকে 20 জন এই মুহূর্তে যারা মনোনয়ন পেয়েছে। বিদ্রোহী প্রার্থী যদি অ্যাটলিস্ট 25 জন দাঁড়া করাতে পারে, তাহলে এই 20 আর 25 45 জন হলো।
আর তাদের যারা লোকজন রয়েছে তাদেরকে যদি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আরও 30-35টি আসন আওয়ামী লীগ আনতে পারে নির্বাচনে, ইমরান খানের সেই পলিসিতে বোঝার চেষ্টা করেন যে তখন যদি জামাত, এনসিপি, অন্যান্য দলের সঙ্গে পার্লামেন্ট গঠন হওয়ার পরে একটা ঐক্য হয়, সরকার কারা গঠন করবে, এটা নিয়ে আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে। এবং সেই অর্থে কে যেন একজন বলছিল, মানে এটার কোনো ভিত্তি নেই, কিন্তু যেহেতু সামাজিক মাধ্যমে আমি কন্টেন্ট তৈরি করি এবং সামাজিক মাধ্যমে এটা রীতিমতো ভাইরাল হয়েছে, এবং যাকে বলে খুব কৌশলগত একটি জায়গা থেকে যখন একজন লোক আমাকে টেলিফোন করলেন, মানে আওয়ামী লীগের এক নেতা, সেই নেতা জেলখানাতে বন্দী আছেন, তার নিকটাত্মীয় একদিন টেলিফোন করে বললেন যে আপনি জানেন রনি ভাই, এরকম তো 300 সিটে আওয়ামী লীগের প্রার্থী কনফার্ম করা হয়েছে। তো এ কারণে আমার কাছে মনে হচ্ছে যে আওয়ামী লীগকে নিয়ে আসলে আমাদের একটু ভাবার দরকার আছে, এবং সেই ভাবনার ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে এই যে আওয়ামী লীগের যে প্ল্যান সি, যে নির্বাচন যদি হয় সেই নির্বাচনে যে কোনো মূল্যে তারা অংশগ্রহণ করবে, যত টাকা হোক, এবং তাদের যে কোনোভাবে হোক 80 থেকে 90টি বা 100টি সিট তারা কনফার্ম করবে, তারপরে একটা কোয়ালিশন করবে, এবং কোয়ালিশন করতে গিয়ে টাকা বলেন, ক্ষমতা বলেন, যা কিছু বলেন, সব জিনিসই তাদের ফেভারে আছে। তাহলে কপাল বলবে কার? বিএনপির। গেল প্ল্যান সি। এরপরে প্ল্যান ডি, যেটিকে চতুর্ভুজের একটি বাহু হিসেবে আমি বলার চেষ্টা করছি। প্ল্যান ডি হলো যে কোনো মূল্যে নির্বাচনকে বানচাল করা। যেমন সামনে 13 তারিখে ঢাকা ব্লকেট তারা ঘোষণা করেছে, এটা একটা অ্যাসিড টেস্ট কেস, কিছুই হবে না, কিন্তু এটা দিয়ে জাস্ট কিছু করার চেষ্টা। এবং আওয়ামী লীগ সেটা ভারতের সাহায্য নিয়ে, সহযোগিতা নিয়ে, তাদের যারা লোকজন রয়েছে তাদেরকে দিয়ে পুরো নির্বাচন প্রক্রিয়াটাকে বানচাল করা, তারপরে অরাজকতা তৈরি করা, নির্বাচনে যারা প্রার্থী তাদের মধ্যে ভয় তৈরি করা, আতঙ্ক তৈরি করা, নির্বাচনের মাঠটিকে রীতিমতো ভয়াবহ করে তোলা, এবং প্রশাসনে তাদের যে সমস্ত লোকজন রয়েছে তাদের মধ্যে একটার পর একটা ঘাপলা তৈরি করা তাদের মাধ্যমে। এটা করে নির্বাচনটিকে যদি বানচাল করে দেওয়া যায়, সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে এখনও যতটুকু তার ক্ষমতা রয়েছে, এটা বলতে গেলে শূন্যের কোঠায় নেমে আসবে যদি দেখা যায় যে তিনি নির্বাচন করতে পারছেন না অর্থাৎ। এবং এই কাজগুলো এই নভেম্বর মাসের মধ্যে করা হবে বলে আমার কাছে মনে হচ্ছে আর কি। তো সেক্ষেত্রে এই যে 300 আসনে যে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণার কথা সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে, আর আমি যে 4টি অ্যাঙ্গেল থেকে আওয়ামী লীগের প্ল্যান এ, বি, সি, ডি বর্ণনা করলাম, এর সঙ্গে আপনি একমত হতেও পারেন, নাও হতে পারেন। যদি সরকারের কর্তা ব্যক্তিরা মনে করেন এর মধ্যে কোনো যুক্তি আছে, তারা যদি প্রস্তুতি নেন, প্রস্তুতি নিয়ে যদি একটা ভালো নির্বাচন করার জন্য চেষ্টা করতে পারেন, বিএনপির লোকজন যদি এই যে ঘটনাগুলো বললাম, এটা নাও হতে পারে, কিন্তু যদি সামনে আলাপ বা বলতে পারেন যে চলুন আমরা একটা গসিপ করি বা গুঞ্জন করি, গুঞ্জনমূলক আলাপ করি। আলাপটা হচ্ছে এমন, শিরোনামটা যদি এইভাবেই বলি যে হঠাৎ রাষ্ট্রপতির দপ্তরে ইউনূসের আইনজীবী কেন, এই প্রসঙ্গটা নিয়ে কথা বলবো। এই প্রসঙ্গটির বিস্তারিত নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাই এই মুহূর্তে। এই আলাপগুলো আলাপ হচ্ছে কোথাও কোথাও, কোনো কোনো গণমাধ্যমে, সেটি পৃথিবীর যে কোনো প্রান্তের হতে পারে, যে পাশের দেশ ভারতে কোনো কোনো পত্রিকায় শিরোনামও হচ্ছে, যেমন আনন্দবাজার শিরোনাম করেছে 2 দিন আগে, রাষ্ট্রপতি হতে সক্রিয় ইউনূস, শাহাবুদ্দিন কি দেশ ছাড়বেন, এমন শিরোনাম এবং এমন গসিপ। আপনারা জানেন যে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি এক প্রকার অবরুদ্ধ হয়ে পড়েছেন, অবরুদ্ধ জীবনযাপন করছেন। রাষ্ট্রপতির অনেক উইং, অনেক দপ্তর এক প্রকার ক্লোজ করা হয়েছে, প্রেস উইং নেই, এবং অনেক কাজকর্ম একদম সংক্ষিপ্ত। রাষ্ট্রপতির দপ্তরের যারা কর্মকর্তা কর্মচারী তারাও অনিয়মিত, এবং তারা, সোজা কথা, রাষ্ট্রপতির দপ্তরটা যে অ্যাক্টিভ ছিল, রাষ্ট্রের অন্যতম একটা মর্যাদার দপ্তর, রাজনৈতিক সরকারের সময় কিংবা আওয়ামী লীগ সরকারের সময় সেই অ্যাক্টিভ নেই। এবং 5 আগস্ট পরবর্তী সময়ে মহামান্য রাষ্ট্রপতি বঙ্গভবনের বাহিরে শুধুমাত্র 21শে ফেব্রুয়ারি, বিজয় দিবস, এ ধরনের রাষ্ট্রাচার ছাড়া কোনো সামাজিক অনুষ্ঠানে বাইরে যাননি। কিন্তু হঠাৎ করে তিনি তার দেশের বাড়ি পাবনাতে যাচ্ছেন,
এবং এই পাবনা যাওয়াটা প্রথমে 4 দিনের সফর ছিল, পরবর্তীতে জানা গেল যে সফরটা বাতিল হয়ে যেতে পারে, এবং সবশেষ যেটি হয়েছে মাত্র 24 ঘন্টার একটা সফর নির্ণীত হয়েছে। নিশ্চয়ই প্রশ্ন জাগে যে হঠাৎ করে গত 15 মাস যাবৎ মহামান্য রাষ্ট্রপতি এই সব রাষ্ট্রাচারের বাহিরে বিজয় দিবস, শহীদ দিবস কিংবা বুদ্ধিজীবী দিবসের বাইরে কোনো সামাজিক অনুষ্ঠানে যাননি, নিজের দেশের বাড়ি পাবনায় যাননি, কিন্তু হঠাৎ করে রাষ্ট্রপতি পাবনা যাচ্ছেন কেন? এর তো নিশ্চয়ই কারণ নিশ্চয়ই থাকতে পারে। বলা হচ্ছে যে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হচ্ছে। ইউনূসের চূড়ান্ত এবং মরণ কামড় হিসেবে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া। আমি কিন্তু বলছি যে এগুলো গুজব, এগুলো গুঞ্জন, এগুলো সত্য নয়, কোনো কিছু সত্য নয়। কিন্তু আমরা একটু আপনাদের সঙ্গে, আপনি যারা দেখছেন আমাকে, আমি মিলিয়ে একটু আলাপ করছি, গুজব করছি, গল্প করছি। কারণ ভারতীয় গণমাধ্যমে পর্যন্ত এই খবরটা এসছে, কানা ঘোষা চলছে। জানা যাচ্ছে যে সাম্প্রতিক সময়ে রাষ্ট্রপতির সাথে ইউনূসের একজন আইনজীবী ছিলেন না, ইউনূস যখন আদালতের বারান্দায় ঘুরে বেড়াতে, সেই আইনজীবী সম্প্রতি রাষ্ট্রপতির সাথে বঙ্গভবনে সাক্ষাৎ করেছেন। এতদিন রাষ্ট্রপতির সাথে বিভিন্ন মানসিক চাপ দিয়ে তাকে একটা চিরে চ্যাপ্টা করে রাখা হয়েছে, তাকে দিয়ে শুধুমাত্র অধ্যাদেশগুলোতে সাইন করার জন্য রাখা হয়েছে, অধ্যাদেশগুলোতে সাইন করা পর্যন্তই। এবং নানা রকম, সোজা কথা, তার যে একজন বাংলাদেশের একজন রাষ্ট্রপতি, তিনি যে যদি বলা হয় যে তিনি জেলখানায় অবরুদ্ধ আছেন, জেলখানার কয়েদিরা যেভাবে থাকেন বা ভিআইপি কয়েদিরা যেভাবে থাকেন, তাদের থেকে হয়তো একটু বেশি সুবিধা নিয়ে মহামান্য রাষ্ট্রপতি আছেন। এইভাবেই তার উপর একটা চাপ বজায় রাখা হয়েছে। এবং এই চাপের চূড়ান্ত পরিণতি ইউনূসের আইনজীবী বঙ্গভবনে দেখা করেছেন, এবং দেখা করে রাষ্ট্রপতির সাথে নাকি এমন আলাপ করেছেন যে আপনি মাঝখানে বিদেশে যেতে চেয়েছিলেন চেক আপের জন্য ইউনূস সরকার যেতে দেয়নি। এগুলো একটা চাপ, কারণ রাষ্ট্রপতির শরীরও ভালো না, কিন্তু তার ওপেন হার্ট সার্জারি হয়েছে রাষ্ট্রপতি হবার পরে, এই সরকার সেটি চেক আপের জন্য যেতে দেওয়া হয়নি। কিন্তু এই আইনজীবীর মাধ্যমে প্রস্তাব দেওয়া হয়েছে যে আপনি চাইলে চলে যেতে পারেন, এবং একবারে। কারণ রাষ্ট্রপতিকে গত 1 বছর যাবৎ সেটা বিভিন্নভাবে অপসারণ করতে চেয়েছিলেন, কিন্তু রাষ্ট্রপতিকে অপসারণ করবার, স্বাভাবিক নিয়মে অপসারণ করবার কোনো উপায় নেই, যেহেতু এই মুহূর্তে সংসদ নেই, অভিশংসন করবার কোনো উপায় নেই। আবার রাষ্ট্রপতি নির্বাচন করবারও কোনো উপায় নেই, যেহেতু সংসদ নেই। সংবিধানের কথা যদি বলি, সংবিধানের মাধ্যমে রাষ্ট্রপতি অপসারণ কিংবা রাষ্ট্রপতি নির্বাচন করবারও কোনো সুযোগ নেই। যখন সুযোগ নেই, এটি তো বাংলাদেশ, এখানে সুযোগ নেই কিন্তু অনেক কিছু হয়ে যায় বা করা যায়। এই যে ইউনূস সরকার কিভাবে চলছে, সংবিধানের 106 অনুচ্ছেদের দোহাই দিয়ে ইউনূস সরকার চলছে। তাই বলে একটা এরকম সরকার কি 2 বছর ধরে চলবে? এরকম সরকার আমার সংবিধান সংস্কারে হাত দিতে পারে? এরকম সরকার আমার বন্দর লিজ দিতে হাত দিতে পারে? এরকম সরকার আমার ভালো মন্দ দেখভাল করতে পারে? আমি তো ভোট দিয়ে এই সরকারকে নির্বাচিত করিনি। কাজেই এখানে মনে করছে ইউনূস শেষ মুহূর্তে যে এখানে সবকিছু সম্ভব, কিংবা ইউনূসের যারা পরামর্শক তারা তাকে এমন পরামর্শ দিচ্ছেন যে এটা সম্ভব। রাষ্ট্রপতিকে আস্তে করে বিদেশে পাঠিয়ে দেন, এবং রাষ্ট্রপতির সাথে এই আলাপটা করবার জন্য ইউনূসের আইনজীবী গিয়েছিলেন, এবং রাষ্ট্রপতির যাওয়া, বিদেশে এস্টাবলিশড, বিদেশে থাকা যা কিছু, সোজা কথা রাষ্ট্রপতিকে একটা সেভ এক্সিট দিতে চায় ইউনূস সরকার, এই আলাপ নিয়ে নাকি গিয়েছিলেন। এবং এই যে ভারতীয় মিডিয়া বা গণমাধ্যমে বা বিভিন্ন জনের যে একটা গুঞ্জন, গুজব, গসিপ হচ্ছে, সেগুলোতে বলা হচ্ছে যে রাষ্ট্রপতি এই অবরুদ্ধ জীবন, এই বন্দী জীবন থেকে মুক্ত হওয়ার জন্য রাজি হয়েছেন, এবং রাজি হওয়ার প্রাথমিক পদক্ষেপ হিসেবে তিনি যে পাবনায় তার দেশের বাড়ি যেতে পারেননি, পাবনায় যাবার সুযোগ পেয়েছেন। তাও আবার 4 দিনের সফর ছিল, সেটিকে কারেকশন হয়ে 24 ঘন্টার একটা সফরের পারমিশন পেয়েছেন। 8 তারিখে যাবেন সকালে, 9 তারিখ সকালে চলে আসবেন, যেটি যাওয়ার কথা ছিল 6 তারিখে, এবং যে ফিরে আসবেন
এবং এমনটাও দেখা যেতে পারে নাকি গুজব, গুঞ্জন, গসিপ যেটিকে বলে, যে রাষ্ট্রপতি বিদেশে চিকিৎসার জন্য বা চেক আপের জন্য যেতে পারবেন, যাবেন এবং যাওয়াটা সেই যাওয়াটাই যাওয়া হবে। এমন গুজব, গুঞ্জনের ডালপালা মেলছে। কিন্তু বাস্তবতা হলো ইউনূসকে কে সমর্থন করবে? ইউনূসকে কি সেনাবাহিনী সমর্থন করবে? ইউনূস রাষ্ট্রপতি হবে বা রাষ্ট্রপতি চলে গেল, এখন অসাংবিধানিকভাবে রাষ্ট্রপতির চেয়ারটা দখল করলো ইউনূস, এবং দখল করে একটা হা না ভোট দিয়ে যে বানিয়ে নেওয়া আর কি, যে রাষ্ট্রপতি শাসিত সরকার দেশে চালু হয়ে গেল এবং এই সরকারটি আরো কিছুদিন চালাবে, চালিয়ে দেশে একটা নির্বাচন হবে, তারপরে দেশে সরকার আসবে। কিন্তু এই মুহূর্তের যে বাস্তবতা, দেশের যে অবস্থা, ইউনূস অন্তর্বর্তী সরকার বা সরকার প্রধান হিসেবে ইউনূসকে পারলে মানুষ এখন জুতা পেটা করে। এই অবস্থা দাঁড়িয়েছে। জনরোষ, জনপ্রিয়তা একদম ধস নেমে গেছে। ইউনূসকে কি সেনাবাহিনী সমর্থন দেবে? সেনাবাহিনী সমর্থন না দিলে ইউনূসের এই পরিকল্পনা কি বাস্তবায়িত হবে? সেনাবাহিনী তো সমর্থন দেওয়ার প্রশ্নই আসে না। আমি শুরুতেই বলেছি এটা হচ্ছে গুজব, এটা গুঞ্জন, এই গল্পের কোনো বাস্তবতা নেই। যেভাবেই হোক, যে কোনো কারণে রাষ্ট্রপতিকে পাবনাতে যেতে দেওয়া হয়েছে, আবারও তিনি বঙ্গভবনে এসেই অবরুদ্ধ হবেন। কাজেই আমি মনে করি, আমি চূড়ান্ত একটা মতামত দিতে চাই যে রাষ্ট্রপতি বাইরে যাবেন না, রাষ্ট্রপতি থাকছেনই। আর একটা আলাপ আছে, বিশেষ করে আওয়ামী লীগের লোকজন অনেকে, আওয়ামী লীগের যারা বোঝেন, যারা জ্ঞানী বুদ্ধিমান, তারা বোঝেন যে রাষ্ট্রপতির হাত পা বাঁধা। এই যে অধ্যাদেশগুলোতে সাইন করেন রাষ্ট্রপতি, সাইন যদি না করেন, তার সঙ্গে নানা রকম আরো নেপথ্যে পর্দার আড়ালে নানা রকম আরো ভয়ঙ্কর আচরণ হতে পারে। সাইন এই মুহূর্তে রাষ্ট্রপতির করা ছাড়া কোনো উপায় নেই। তো রাষ্ট্রপতি এই সরকারের বিরুদ্ধে একা একা বিদ্রোহ ঘোষণা করে কোনো লাভ নেই। আজকে যদি রাষ্ট্রপতির সাথে সেনাবাহিনী যোগ দেয়, সেনাবাহিনী তাকে নিয়ে রাষ্ট্রের সাংবিধানিক প্রধান হিসেবে যদি ইউনূসের বিরুদ্ধে অ্যাকশনে যায়, দেশ ঠান্ডা হতে একদিন লাগবে, একদিনই শেষ। কাজেই রাষ্ট্রপতির এই সরকারের বিরুদ্ধে একা একা বিদ্রোহ ঘোষণা করে কোনো লাভ নেই। যাই হোক, আমরা একটা গুজবের মধ্যে আলাপ করলাম। গুজবটা গুজবই থাকুক, বাস্তবতা না হোক। মহামান্য রাষ্ট্রপতি আমাদের এইভাবে ছেড়ে দিয়ে বিদেশে সেফ এক্সিট নিয়ে চলে যান, এটি আমাদের কারো কাম্য নয়। যেই গল্প গুজবগুলোর ডালপালা মেলেছে, এগুলো গুজবের মধ্যেই আটকে থাকুক, আমরা সেটাই প্রত্যাশা করি। আমরা এই পরিস্থিতি থেকে নিশ্চিত উত্তরণ ঘটাবই সাংবিধানিক উপায়ে, বৈধ উপায়ে, মহামান্য রাষ্ট্রপতির নেতৃত্বেই। আমরা সেটাই প্রত্যাশা করি। রাষ্ট্রপতি নেতৃত্ব দেবেন, জরুরি অবস্থা যদি লাগে, জরুরি অবস্থা থেকে শুরু করে বিভিন্ন কিছু সামনের দিনগুলোতে। আমরা সেই প্রত্যাশা নিয়েই এই মুহূর্তে আলাপ শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।